সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর ইচ্ছায় তোমরা ভালো আছো। আজকে আমরা চতুর্থ অধ্যায় থেকে পর্যায় সারণীর কিছু অংশ আমরা আলোচনা করব। চলো আমরা বোর্ডে চলে যাই। এখানে একটি গ্রাফ বা চিত্র আমরা অঙ্কন করেছি। এই চিত্রের নিচের দুই জায়গাতেই ক্লোরিন ক্লোরিন লেখা রয়েছে। এই ক্লোরিনের কেন্দ্রবিন্দু, যাকে আমরা নিউক্লিয়াস বলে থাকি, এটা বলবো আমরা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বর অর্ধেক, যাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ অথবা সমযোজী ব্যাসার্ধ অথবা পারমাণবিক ব্যাসার্ধ। এখানে আমি দুটি একক লিখে ফেলেছি, একটি পিএম অর্থাৎ পিকোমিটার, আরেকটি হচ্ছে এ নট অর্থাৎ অ্যাংস্ট্রম, যেটা আমি নিচে লিখে দিয়েছি এ নট অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻8 সেন্টিমিটার। অ্যাংস্ট্রম ইকুয়াল ব্যাসার্ধের একক। প্রকৃতপক্ষে পরমাণুর আকার, ব্র্যাকেটে লেখা রয়েছে ব্যাসার্ধ অথবা পারমাণবিক ব্যাসার্ধ। সক্রিয় পরমাণুর ক্ষেত্রে পরমাণুর আকার নির্ণয় করা বেশ কঠিন, কিন্তু নিষ্ক্রিয় পরমাণুর ক্ষেত্রে এই বিষয়গুলো নির্ণয় করা অনেক সহজ। তবে বিভিন্ন বর্ণালী বিশ্লেষণের মাধ্যমে এই পদ্ধতিতে সমযোজী ব্যাসার্ধ বা ধাতব ব্যাসার্ধ নির্ণয়ের মাধ্যমে পারমাণবিক ব্যাসার্ধ আমরা একটি অংশ ফলো করলেই এই পর্যায়ে আমরা শিখতে পারবো যে পরমাণুর আকারটা কীরূপ। অর্থাৎ পরমাণুর আকার দুটি রূপে প্রকাশ করা হয়, একটি হলো পারমাণবিক ব্যাসার্ধ, অন্যটি হচ্ছে ধাতব ব্যাসার্ধ। আমরা এখানে পারমাণবিক ব্যাসার্ধ আকারেই শিখব। এবার আসি আমরা সৃজনশীলে। এখানে একটি উদ্দীপক লেখা রয়েছে। দ্বিতীয় পর্যায় লিথিয়াম, বেরিলিয়াম, মাঝখানে মৌলগুলো রয়েছে, শেষের দুটি মৌল ফ্লোরিন, নিয়ন। প্রথম গ্রুপ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানে হাইড্রোজেন ব্যতীত উল্লেখ করা হয়েছে। এবার আমরা আসি ক নাম্বার, আধুনিক পর্যায় সূত্র কি? আধুনিক পর্যায় সূত্র প্রকৃতপক্ষে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী মৌলগুলির পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটি আমরা আধুনিক পর্যায় সূত্র হিসেবে বিবেচনা করে থাকি। অপরদিকে এই আধুনিক পর্যায় সূত্রকে ভিত্তি করে মৌলগুলিকে যে তালিকা আকারে প্রকাশ করা হয়েছে সেটি প্রকৃতপক্ষে আধুনিক পর্যায় সারণী। এখানে ক নম্বরের উত্তর আশা করি তোমরা পারবে। খ নাম্বার, নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম কেন? এই আলোচনা আমরা ঘ নম্বরের সাথে মিলিয়ে আমরা পরবর্তীতে করব। তার আগে আমরা দেখে নেই গ নম্বর প্রশ্নের উত্তরটা কিরূপ হতে পারে। গ নম্বর প্রশ্নটাই হলো এখানে উদ্দীপকের পর্যায় ও গ্রুপ থেকে ব্যাখ্যা করো। কি ব্যাখ্যা করবে? পরমাণুর আকার কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ আমি বলতে চেয়েছি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে প্রকৃতপক্ষে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচে, যদিও এটিকে আনুভূমিক সারি আকারে লেখা হয়েছে, কিন্তু এটি একটি গ্রুপ যার প্রথম মৌল ছিল হাইড্রোজেন, তারপরে ছিল লিথিয়াম, শেষ মৌল ফ্রান্সিয়াম। তাহলে পর্যায় এবং গ্রুপে অবশ্যই হ্রাস বৃদ্ধির আলোচনাটাই এখানে উত্তর আকারে আসবে। গ নম্বর উত্তরটা আমরা লিখে ফেলেছি এখানে। একই পর্যায়ে বাম থেকে ডানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে ইলেকট্রনের স্তর যুক্ত না হলেও একটি করে ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকে। ফলে কার্যকর নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পেতে থাকে এবং যোজ্যতা স্তরের ইলেকট্রন আরও বেশি জোরে আকৃষ্ট হতে থাকে। কমা, এই পর্যায়ে আমরা নিচে উদাহরণে চলে যাই। লিথিয়াম পারমাণবিক সংখ্যা 3, যার বিন্যাস 1s2 2s1। বেরিলিয়াম
পারমাণবিক সংখ্যা 4, যার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, এটা একই পর্যায়ে বাম থেকে ডানে। কিন্তু একই গ্রুপ লিথিয়াম 1s2 2s1, এই গ্রুপের নিচের মৌল লিথিয়ামের পরেই সোডিয়াম 11 1s2 2s2 2p6 3s1, এখানে লিখে দিয়েছি একই গ্রুপ। এক্ষেত্রে দেখা যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে দুটি মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যাবে যে দুটি স্তর লিথিয়ামেরও বিদ্যমান, বেরিলিয়ামেরও বিদ্যমান। কিন্তু দ্বিতীয় পর্যায়ে প্রথম গ্রুপের লিথিয়াম থেকে ফ্রান্সিয়াম পর্যন্ত ইলেকট্রন বিন্যাস না করলেও আমরা বুঝতে পারছি সোডিয়াম পর্যন্ত যে লিথিয়ামের 2টি স্তর কিন্তু সোডিয়ামের 3টি স্তর। এক্ষেত্রে স্তর বৃদ্ধি পায়নি, এক্ষেত্রে স্তর বৃদ্ধি পেয়েছে। স্তর বৃদ্ধি না পাওয়ার কারণে যোজ্যতা স্তরের ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস কর্তৃক কি হবে, আরো বেশি আকৃষ্ট হবে, ফলে পরমাণুর আকার সংকুচিত হয়ে যাবে। অর্থাৎ পরমাণুর আকার সংকুচিত হওয়ার আমরা যদি হাত দিয়ে দেখাই, এইভাবে দেখাতে পারি। ফলে কি হয়, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ প্রকৃতপক্ষে হ্রাস পায়, যার মানগুলো আমরা লিখে দিয়েছি। লিথিয়াম 1.23 অ্যাংস্ট্রম, বেরিলিয়াম 0.89, এখানে কিন্তু কমে যাচ্ছে। বোরন 0.80, কার্বন 0.77, নাইট্রোজেন 0.75, 0.74, এরপরে শেষ ফ্লোরিন 0.72 অ্যাংস্ট্রম, অর্থাৎ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। অন্যদিকে একই গ্রুপ, প্রথম গ্রুপ আমরা লিখে ফেলেছি এই জায়গায় যে লিথিয়াম 1.23 হলেও নিচে সোডিয়াম 1.57, একইভাবে পটাশিয়াম 2.03, রুবিডিয়াম 2.16, সিজিয়াম 2.35 ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পেলেও গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা ভালো, সেটি হলো কার্যকর নিউক্লিয়ার চার্জ। এটা অ্যাকচুয়ালি কি? যোজ্যতা স্তরের একটি ইলেকট্রন, আবার বলি, যোজ্যতা স্তরের একটি করে ইলেকট্রন এর দ্বারা বাস্তবে অনুভূত নিউক্লিয়ার চার্জটাই হচ্ছে কার্যকর নিউক্লিয়ার চার্জ। তার মানে বুঝতেই পারছো যে যোজ্যতা স্তরে ইলেকট্রন একটি করে যত বাড়বে নিউক্লিয়ার চার্জ ততই বাড়বে, ফলে বহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমান্বয়ে বাড়তে থাকবে, যে কারণে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার আমরা আসি 4 নম্বর। 4 নম্বরের উত্তর লিখতে গিয়ে গয়ের শেষ পর্যন্ত লেখার পর এই যে খেয়াল করে দেখবে তোমরা, এই পর্যন্ত তোমরা লিখবে। এই পর্যন্ত লেখার পর শুধু এই কথাটি লিখে রাখবে যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার ফলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেতে থাকে এবং একই গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাওয়ার ফলে আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পেতে থাকবে। তাহলে ব্যাসার্ধ হ্রাস পেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, অর্থাৎ ব্যস্তানুপাতিক, এবং ব্যাসার্ধ বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এটির কারণ হিসেবে আমি এবার আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা না বললেই নয়, তোমরা লিখে নেবে। আয়নীকরণ শক্তির সংজ্ঞা: গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর একক বিচ্ছিন্ন নিরপেক্ষ অবস্থার একটি করে ইলেকট্রন সরিয়ে একক ধনাত্মক বিচ্ছিন্ন গ্যাসীয় একক পরমাণুর আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় সেটি আয়নীকরণ শক্তি। এটি দ্বিতীয় পর্যায়ে লিথিয়াম
520 কিলো জুল পার মোল। একইভাবে বেরিলিয়াম 899 কিলো জুল পার মোল। বোরন এখানে কমে গেল 800 কিলো জুল পার মোল। আমরা এখানে ইন্ডিকেট করতে পারি, এর কারণটা আমরা জানব। কার্বন 1086 কিলো জুল পার মোল, এখানে আবার বৃদ্ধি পাচ্ছে। নাইট্রোজেন 1402 কিলো জুল পার মোল। অক্সিজেন 1316 কিলো জুল পার মোল, এখানে আবার কমে গেল। এটাও আমরা ইন্ডিকেট করে রাখলাম, অ্যাকচুয়ালি বৃদ্ধি পাওয়ার কথা। তাহলে ব্যতিক্রম কেন, এটা আমরা 2 নম্বর প্রশ্নে আলোচনা শেষ করে দিব। তারপরে ফ্লোরিন 1681 কিলো জুল পার মোল। প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র 2টি মৌল ব্যতীত ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এবার আমরা খেয়াল করি গ্রুপের বেলায় সেটি কি হবে, হ্রাস পাবে। প্রথম গ্রুপ খেয়াল করো, লিথিয়াম 520 কিলো জুল পার মোল। এর পরের মৌল সোডিয়াম 496 কিলো জুল পার মোল। পটাশিয়াম 419 কিলো জুল পার মোল। এরপর আছে আমাদের রুবিডিয়াম 403 কিলো জুল পার মোল। এরপরে আমাদের সিজিয়াম 376 কিলো জুল পার মোল। এখানে দেখা যাচ্ছে গ্রুপের ক্ষেত্রে মানগুলো হ্রাস পাচ্ছে। আমরা এখানে ফ্রান্সিয়াম লিখি নাই, তেজস্ক্রিয় মৌল হিসেবে আমরা এটা পরে আলোচনা করতে পারবো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেলেও গ্রুপের বেলায় উপর থেকে নিচে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। নাইট্রোজেন আমরা জানি এটি 7 পারমাণবিক সংখ্যা, 1s2 2s2 2p3। অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা 8, 1s2 2s2 2p4। এখানে নাইট্রোজেনের বিন্যাসে দেখা যাচ্ছে পি অরবিটাল অর্ধপূর্ণ। আমরা জানি পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা অথবা সর্বোচ্চ ধারণ ক্ষমতা 6, এখানে আছে অর্ধপূর্ণ অর্থাৎ 3। কিন্তু অক্সিজেনের বিন্যাস থেকে দেখা যাচ্ছে পি অরবিটালের ইলেকট্রন সংখ্যা অর্ধপূর্ণও নয়, পরিপূর্ণও নয়। আমরা জানি কোন অরবিটালের অর্ধপূর্ণ অবস্থা বা পরিপূর্ণ অবস্থা অনেক বেশি সুস্থির বা স্থিতিশীল, কিন্তু অর্ধপূর্ণ নয় বা পরিপূর্ণ নয় এমন অরবিটাল খুব বেশি সুস্থির বা স্থিতিশীল নয়। তাই এই অবস্থা হতে ইলেকট্রন সরিয়ে তাকে আয়নে পরিণত করা যতটা কঠিন, এই অবস্থা হতে ইলেকট্রন সরিয়ে আয়নে পরিণত করা তুলনামূলক ততটা কঠিন নয়। এই কারণেই নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি এবং অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম, যদিও অক্সিজেনের মানটি বেশি হওয়ার কথা ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়নীকরণ শক্তির মান বাম থেকে ডান দিকে
ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার কথা থাকলেও কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রশ্নগুলোর উত্তর মোটামুটি পেয়েছো এবং ঘ নাম্বার তোমরা নিজেরাই সম্পূর্ণরূপে তৈরি করবে। তোমরা এই পর্যায়ে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর মোটামুটি পেয়ে গিয়েছো। ভালো থেকো আজকের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।